দেখুন, একদম গোড়াতে আপনাদেরকে একটা কথা বলতে চাই শনিবারের এই সকালে, যে প্রবীর বিশ্বাস এবং আমি গত প্রথম ভোটের রাতে যে অনুষ্ঠান করেছিলাম, ইতিমধ্যেই তা 4 লাখ বোধহয় ক্রস করে গেছে। সকালবেলার ওয়াচ করিনি। বিপুল সাড়া পেয়েছি আমরা, এবং একটা ইউটিউবে 4 লাখ মানে নট এ ম্যাটার অফ জোক। দিল্লির হিন্দি বা ইংরেজি চ্যানেলগুলো কিন্তু ওই রকম ভাবে। তো এখন এখানে কিন্তু একটা প্রশ্ন রাখছি। আজকের অনুষ্ঠানের নাম হয়তো বা নয়তো, মানে এইদিক নইলে এদিক। সেখানে আমার কথাটা হচ্ছে যে কি এমন আমরা অনুষ্ঠান করলাম, আমরা আলোচনা করলাম। হ্যাঁ, আলোচনা ভালো হতে পারে। আমরা ডিমান্ড করব না, আপনারা বলবেন। কিন্তু এত ভিউয়ার্স হচ্ছে কেন? কোথা থেকে এত ভিউয়ার্স আসছে? কেনই বা আসছে? ধরুন, আমরা যে অনুষ্ঠান করি তা মোটামুটি ভয়ঙ্কর রকম আমরা সমালোচনা করি বিভিন্ন রাজনৈতিক দলের, বর্তমানে বিজেপিকে। তো বিজেপিকে সমালোচনা করার পর যদি 4 লাখ ভিউজ হয়, মানে 4 লাখ প্লাস, তাহলে বুঝতে হবে যে ভিউয়ার্স পয়েন্ট বা ভিউ পয়েন্ট, তারা যেমন আপনারা আছেন আমাদের এনকে ডিজিটালের নিয়মিত দর্শকরা, তেমন তো এদিক ওদিক থেকেও আসছে। তো তারা এসে, হ্যাঁ, নেগেটিভ কথা কেউ কেউ বলছে, বলা উচিতও আমি মনে করি। নিশ্চয়ই বলবেন। কেন বলবেন? ডেমোক্রেসির তো একটা দিক থাকে। তো ভিউয়ার্স কিন্তু প্রমাণ করে যে আমরা যেগুলো বলছি, বা প্রবীরদা গতকাল রাত্রিবেলাও যেগুলো বলেছেন দর্শকদের সঙ্গে আলোচনা চক্রে, সেগুলো গ্রহণযোগ্য হচ্ছে মানুষের কাছে, এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে বলে ভিউয়ার্স বাড়ছে। তো কাজেই এই ভিউয়ার্স বাড়া মানেটা হচ্ছে কি বিজেপির বিরুদ্ধে ভিউয়ার্স বাড়ছে। কারণ আমরা যেটা বলেছি তো বিজেপির মানে যেটা ফ্যাক্ট সেটাই বলেছি। আমাদের কাছে যেটা ফ্যাক্ট মনে হয়েছে, সেটা নাও হতে পারে। কিন্তু ফ্যাক্ট শিটে যেটা আমাদের রয়েছে, সেটা আমরা বলতে বাধ্য হয়েছি যে আমাদের ধারণা অনুযায়ী এই রেজাল্টের দিকে যাচ্ছে। আমরা সিট-টিট নিয়ে কিছু বলিনি, কিন্তু এটা বলেছি যে তৃণমূলের দিকে হাওয়াটা। তো তারপরে শুক্রবার সারাদিন দেখলাম যে বিভিন্ন ইউটিউবার, আমি আজকাল খুব একটা ন্যাশনাল চ্যানেল দেখি না, কারণ এগুলো একেবারেই গদি মিডিয়া, জঘন্যতম। এবং একই সাথে আমি আজকে রবিশ কুমার, না গতকাল দেখেছি, আজকে রবিশ কুমারটা দেখলাম বাধ্য হয়ে এই অনুষ্ঠানটার আগে। গতকাল দেখেছি পূর্ণপ্রসূন বাজপেয়ী, তারপরে আপনার দীপক শর্মা, ইত্যাদি ইত্যাদি, আর যারা যারা রয়েছেন সকলে মিলে আলোচনা চক্র করছেন। মানে তারা কোনো একটা সময় ন্যাশনাল চ্যানেলগুলোতে কাজ করতেন। নরেন্দ্র মোদী আসার পর এদের চাকরি গেছে, নইলে চাকরি ছেড়েছে। তো এদের বক্তব্যগুলো আমরা দেখলাম। আমরা দেখলাম যে আমাদের সঙ্গে থাকা ইউটিউবারদের মধ্যে যাদের সঙ্গে প্রবীরদা মাঝে মাঝে তাদের চ্যানেলেও বক্তব্য রাখেন, সেটা হচ্ছে অনিকেত চট্টোপাধ্যায়। আমরা দেখলাম সুমন চট্টোপাধ্যায়, যিনি মমতার ঘোরতর বিরোধী, বা এই গোছের কিছু। তাতে করে একটা হয়তো নয়তো তৈরি হয়েছে, এবং এই হয়তো নয়তো নিয়েই কিন্তু আজকে আমার ছোট্ট এই ভিডিও, ভোটের হাওয়া। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। শনিবারের সকালে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা বার্তা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি, সপ্তাহের শেষ দিন। কারণ রবিবার আমাদের সাধারণত অনুষ্ঠান থাকে না, তবে কারুর কারুর ইন্টারভিউ থাকলে সেগুলো আমরা দেখাই। দেখুন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে আলোচনা বা নানান জায়গা তৈরি হয়েছিল, তার উপর ভিত্তি করেই কিন্তু ভোটটা হয়েছে। আমার কথা বাদ দিন, প্রবীর বিশ্বাসকে বিশ্বাস করবেন না। গতকাল আনন্দবাজারের হেডলাইনটা কি ছিল? যে আনন্দবাজার মোটেই আহ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন না, এটাই বাস্তব। বা কাউকেই করছেন না সেরকম ভাবে, কিন্তু একটু বিজেপির বিরাট বিরাট বিজ্ঞাপন তাদের পত্রিকায় দেখছি। তারা কিন্তু ক্লিয়ার একটা কথা বলেছেন যে এবারকার যে ভোটটা হয়েছে, সেই ভোটটা অ্যাবসলিউটলি এই মানে এসআইআর এর জন্য এত ভিউয়ার, এই এত ভোটটা বেড়েছে। পরিষ্কার কথা, এসআইআর এর জন্য এই মানে ভোটটা এত পরিমাণ পড়েছে। তো তাই নিয়ে বিতর্ক ইত্যাদি, এবং বিতর্কতে হয়তোতে আমরা
যেটা বলেছি সেই জায়গাটাতে আমরা স্টিক থাকছি, যে প্রথম পর্বের 152টি আসন, যে 152টি আসনে আমরা সার্ভে করে দেখলাম যে তৃণমূল পেয়েছিল 92টি আসন এবং 59টি আসন পেয়েছিল 59টি আসন পেয়েছিল বিজেপি। এবং আপনারা শুনলে চমকে যাবেন যে দ্বিতীয় পর্বের 142টি আসনের মধ্যে বিজেপির ভাগ্যে ঢুকেছিল মাত্র 14টি আসন। তো এই অবস্থা বা এই হাল হকিকতের মধ্যে 142-এর উপর কিন্তু বিজেপি ভরসা করেনি এবং তারা মানে অমিত শাহ নিজে এখানে রয়েছেন এবং অমিত শাহ ব্রিলিয়েন্ট, ঠান্ডা মাথার একজন কি বলা যায় রাজনীতিবিদ এবং বিজেপির সব থেকে ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন। তিনি খুব ভালো জানেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, হাতে তার পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, আইবি ডিপার্টমেন্ট রয়েছে, তার কাছে খবর তো চলে গেছেই যে কি ফল হতে চলেছে বা না গেছে। তো কার্যত 24 ঘন্টা বা 28 ঘন্টা বা 30 ঘন্টা বাদে আজকে যে অনুষ্ঠানটা করছি সেটা হচ্ছে নানান মতামতের ভিত্তিতে। দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি যে 2021-এ প্রায় 40-41টা জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিদি, ও দিদি, তো এই ডায়ালগ ছিল মোদির স্পেশাল ডায়ালগ এবং বললে বিশ্বাস করবেন না, সে ডায়ালগ শুনে আমাদের অনেকেরই হয়তো ভয়ঙ্কর রাগ ধরে যেত যে একটা কি করছেন, একটা প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো পার্সোনালিটি নেই। সেই নরেন্দ্র মোদী গতকাল অব্দি 5টি থেকে 6টি জনসভা করেছে এবং জনসভাগুলো ভেরি ইন্টারেস্টিং। আপনাদেরকে বলি, তিনি জনসভা করছেন তার আগে কোনো একটা গভর্নমেন্টের কাজ করছেন। যেমন তিনি অসম্ভব ভালো বক্তব্য রাখলেন জঙ্গলমহলে গিয়ে এবং সেই বক্তব্যটা সাধারণত যেগুলো হয় গদি মিডিয়া থেকে শুরু করে আমাদের লোকাল চ্যানেলগুলো তো গমগম কুড়িয়ে সারাদিন দেখাবে, কিন্তু তিনি হঠাৎ নেমে গেলেন ঝালমুড়ি খেতে এবং নিউজটা হলো ঝালমুড়ি খাচ্ছেন নরেন্দ্র মোদী। ঝালমুড়ি নরেন্দ্র মোদী খেলে বিজেপির ভোট বাড়ে বুঝি? আপনাদের কাছে উদাহরণটা রাখছি, হয়তো উদাহরণটা খুব যে একটা গাগর্য করে নরেন্দ্র মোদী দৌড়ঝাঁপ করছেন এমন না, এদের ভেতরে কি অন্তরায় হয়ে গেছে সেটা আমরা কিন্তু 29 তারিখের পর গিয়ে আপনাদেরকে বলবো যে কি হচ্ছে না হচ্ছে। এই যে মুড়ি খাচ্ছেন, তো মুড়ি খাওয়াটার পর সমস্ত চ্যানেলগুলো দেখাতে আরম্ভ করলো নরেন্দ্র মোদী গ্রেট হ্যাঁ, 10 টাকা দিয়ে তিনি মুড়ি খেয়েছেন। তারপর কে বিক্রি করেছে না করেছে সেসব বিতর্কের মধ্যে আমি যাব না, কিন্তু তিনি মুড়িটা খেয়েছেন এবং নিউজটা হলো নরেন্দ্র মোদী মুড়ি খাচ্ছে। আচ্ছা, নরেন্দ্র মোদী মুড়ি খেলে জঙ্গলমহলে যে 4টে সিট বেরিয়ে গিয়েছিল সেগুলো কি ফিরে আসবে? আপনারা বলুন, আপনাদের কাছে বিচারটা দিচ্ছি। তাহলে তিনি তার ভাষণটির পর মুড়িটা খেতে গেলেন কেন? অর্থাৎ তিনি নিজেকে অ্যাডভার্টাইজের জায়গায় রাখলেন যে আমি নরেন্দ্র মোদী, আমি রাস্তা থেকে 10 টাকা দিয়ে মুড়ি খাই। তার ব্যক্তিগত একটা প্রচার হলো, তাতে পশ্চিমবঙ্গ বিজেপির কোনো ফায়দা হলো কি? দেখুন, গত দুদিন ধরে নরেন্দ্র মোদী ঘুরছেন, কি করলেন? একটা তিনি বেলুড় মঠে গিয়ে সকালটা কাটালেন, মহারাজদের সঙ্গে প্রণাম করলেন। একজন প্রধানমন্ত্রী, তিনি বেলুড় মঠের প্রতি শ্রদ্ধাশীল, সেই জায়গাটায় আমি অবশ্যই নরেন্দ্র মোদীকে সাপোর্ট করছি, করতেই পারেন, মমতাও তো তাই। তো তিনি তাদের সঙ্গে কথা বললেন, তাকে উপহার দেওয়া হলো, বই দেওয়া হলো, তিনি প্রণাম করলেন, পায়ে হাত দিয়ে প্রণাম করলেন মহারাজদের, অনেকক্ষণ গল্পগুজব করলেন, তারপরে তিনি ভাষণ দিলেন। দেখুন, একটা খোলা কথা বলি, সে মমতা ব্যানার্জি ভাষণ দিক আর নরেন্দ্র মোদী ভাষণ দিক, আজকের দিনে না বা বাইরে থেকে এতগুলো যোগী টোগী ইত্যাদি যারা আসছে, আজকের দিনে না এই 5 বছরের মধ্যে আমরা অনেকটা পরিবর্তিত হয়েছি। আমাদের না ওই 45 মিনিট বা 50 মিনিট ধরে ভাষণ শুনতে ভালো লাগে, কারণ আমরা তো ডিসাইড করে ফেলেছি কাকে ভোট দেবো বা না দেবো, আপনিও তাই। সুতরাং ভাষণটা ছোট্ট হলে ভালো হয়, কিন্তু এরা তো ছোট করে ভাষণ দিতে পারবেন না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার একই দাপটে এসআইআর নিয়ে দাবড়ে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদী এসে বলছেন যে এই সিন্ডিকেট ফিন্ডিকেট সব বন্ধ করে দেবো, এই হেল্প করবো ইত্যাদি। কিন্তু খবর হয়ে গেল তিনি এই যেখান থেকে এই অনুষ্ঠানটা দেখানো হচ্ছে তার খুব কাছাকাছি হচ্ছে কি আমাদের বেলুড় মঠ, প্রবীরবাবুর যেখানে স্টুডিও তার কাছে, সেইটা খবর হলো বিরাট ভাবে। অর্থাৎ ফের নরেন্দ্র মোদীর ব্যক্তিগত নরেন্দ্র মোদীর কিন্তু অ্যাডভার্টাইজ হলো এবং তিনি বেলুড় মঠে গেছেন বলে কি বিজেপির ভোট পারবে? আপনারা বলুন, আমি বলছি না কিছু। অমিত শাহ কি করলেন? একেবারে মোস্ট রিলায়েবল ক্যারেক্টার অ্যান্ড রিলায়েবল পার্সোনালিটি অফ কি বলে আমাদের নরেন্দ্র মোদী, তাদের একটা লবি আছে, সেই লবিটার মধ্যে
বেশিরভাগ মন্ত্রী রয়েছেন বর্তমানে, অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর একটা জুটি এবং তারা প্ল্যানিং ইত্যাদি করেন। বলতে কোনো দ্বিধা নেই যে তাদের জুটি অনেকটাই কার্যকরী, এবং গতকাল তারা রাজ্যসভায় অন্তত 6টা আসন বাড়িয়েছেন ওই আপ পার্টিকে ভেঙে। তো এগুলো তারা করেন টরেন ইত্যাদি। এটা তো আমি দোষের কিছু দেখছি না, হতেই পারে দল ভেঙে যদি রাঘব চাড্ডা আসে তিনি বা ছাড়বেন কেন, কিন্তু লোকসভাতে আসন বাড়েনি, ওটা 239, একজন বোধহয় মারা গেছে না কি হয়েছে, 239 গিয়ে দাঁড়িয়ে গেছে। তো এইখানে অমিত শাহ ভাষণ দিচ্ছেন, আপনারা ঠান্ডা মাথায় বলুন তো যে অমিত শাহর ভাষণের মধ্যে কি কোনো একটা জৌলুস আছে? আজকে হিজ নাম্বার 2 অফ দ্য ক্যাবিনেট, এবং পার্টির ক্ষেত্র মানে পার্টিটা নরেন্দ্র মোদী কন্ট্রোল করেন, নাম্বার 2 হচ্ছে গিয়ে এই অমিত শাহ। একটা সময় মুকুল রায় ছিল তৃণমূল কংগ্রেসের নাম্বার 2, বর্তমানে অভিষেক ব্যানার্জি। তো এনার ভাষণের মধ্যে কোনো কিছু স্পেশাল কিছু নেই যেটা দিয়ে মানুষ ভয়ঙ্কর কনভিন্সড হয়ে বিজেপিকে ভোট দেবে, কিচ্ছু নেই। ওই যেগুলো নরেন্দ্র মোদী বলছেন সেটারই একটু 19-20 করে তিনিও বলছেন, এই করব। তিনি তো আরো মারাত্মক বলছেন, ঝুলিয়ে মানে পেটানো হবে ইত্যাদি ইত্যাদি। তো মুকুলরা কোন মঞ্চে ভাষণ দিয়েছেন আপনারা শুনেছেন কি? শোনেননি, আমি শুনেছি। একেবারে বাজে ভাষণ। মুকুলরা বক্তা হিসেবে খুব বাজে, সংগঠন হিসেবে টেরিফিক গুড। তো এই মুকুলরা ভাষণ দিচ্ছেন তৃণমূলের হয়ে হোক, বিজেপির হয়ে হোক, তাতে একটি ভোটও বাড়েনি। ওই যে 77টি আসন পেয়েছিল তার কৃতিত্ব প্রথম আমি দেব দিলীপ ঘোষকে, দ্বিতীয় দেব আমি নরেন্দ্র মোদীকে, কারণ নরেন্দ্র মোদীর কনভিন্সিং পাওয়ারটা রয়েছে এবং 77টা আসন পেয়েছে, এবং বেশ কিছু ত্রুটি তৃণমূলের ছিল বলেই 77টা আসন তারা পেয়েছে। এই হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার। এইবারে নয়তোতে যাব যে আর কে কি বলছে। প্রথম কথা হচ্ছে সুমন চ্যাটার্জির গতকাল কোনো ভিডিও দেখিনি, আজকে দেখতে হবে যে তিনি কোনো ভিডিও করেন কিনা। ভোট হয়ে গেল, সুমন চ্যাটার্জির ভিডিও নেই। দ্বিতীয় ব্যাপার হচ্ছে জয়ন্ত ঘোষাল একটা জায়গায় বলছেন যে তিনি পোলস্টার নন, তার পক্ষে বলা সম্ভব না যে কে কতটা এগিয়ে বা পিছিয়ে, তবে তার ধারণা যে মমতা এগিয়ে যাবে। তো সুতরাং এটাকেও খুব কাউন্টিং এ রাখছি না। এছাড়া সুমন ভট্টাচার্য বলুন, রন্তিদেব সেনগুপ্ত বলুন, মানে পোড় খাওয়া সব সাংবাদিকদের সঙ্গে আলাদা আলাদা কথা বলার পর তারা যেটা জানাচ্ছেন যে 180-র নিচে আমরা কিছুতেই দেখছি না। এই সুমন ভট্টাচার্য আমাদের এখানেও অনুষ্ঠান করেন, তিনি কিন্তু একসময় বলেছিলেন 160-এর নিচে আমি দেখছি না। আমরা 160 করে কি হবে, পারচেস করে নেবে বিজেপি। তো তিনি এখন 180-তে উঠেছেন। বেশ, এরপরে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে পূর্ণপ্রসূন বাজপেয়ী বলুন বা রবিশ কুমার বলুন বা আপনার দীপক শর্মা বলুন, এদের এখানে আলোচনা হয়েছে, যেখানে টাইগার পর্যন্ত এসছেন। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রেডিক্টর, যিনি বলেন ওয়াংখারে, টাইগার ওয়াংখারে যিনি। তো এদের বক্তব্যটা হচ্ছে যে মমতা বাজিমাত করে বেরিয়ে আসবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে সমস্ত নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের একটা টিম বসেছে। তো তারা লজিক্যালি বলছে যে যাই হোক আর তাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেজ, এবং তারা সেখানেই থামেননি, তারা একথাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার জিতে আসার পর ভারতবর্ষের নরেন্দ্র মোদীর ঠিক উল্টো দিকে থাকা বেস্ট বিরোধী নেত্রীও হবে। তো এটা একটা পার্ট আমি বললাম যে ইতিবাচক, যে মোটামুটি সবাই বলছে জিতবে। কিন্তু বিজেপি চ্যালেঞ্জ করছে যে তারা 110টি আসন পাবে, যেখানে 92টা আসন পেয়েছিল তৃণমূল, সেখানে 110টি আসনের কি হিসাব? আচ্ছা, অমিত শাহ বলছেন 110টি, এখানে ওই টেকো চক্রবর্তী যিনি ওই প্যানেলে বসেন এবিপির, তিনি বলছেন 80টি আসন পাবেই বিজেপি। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলেছেন 125টি। কোনটা ঠিক? একটা পার্টির মানে ভেতরে থাকলে যেটা অমিত শাহ বলবে সেটাই শুভেন্দু বলবে, আলাদা কেন বলতে যাচ্ছি? অন্য কোনো নেতা কিন্তু মুখ খুলছেন না, এটা ব্যাপারটা খেয়াল করে দেখুন যে 110টি অমিত শাহ বলেছেন, শুভেন্দু বলছে 125টি। তাহলে দুটো কথা দুরকম হয়ে গেল কেন? বলবো, উত্তর দেব। এইবারে নেগেটিভিটির জায়গা থেকে যেটা দাঁড়াচ্ছে যে এই যে বিপুল পরিমাণ ভোট হলো, সেটা আমরা আবার সার্ভে করলাম, আমি তো করলামই অফিসে বসে। দেখুন,
2021-এ ভোট পড়েছিল 82%, যেটা আমি 77%। ইউজুয়ালি আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে ভোটের প্যারামিটার হচ্ছে 77%, সেটা 82% ছিল 2024-এ, এই 2021-এ। তো 2021-এ যে ভোট ছিল তার থেকে 27 লক্ষ থেকে ওই 90 লক্ষ ইত্যাদি ইত্যাদি বাদ যাওয়ার পর সেটা যদি ওই 88% থেকে 89% অব্দি যায়, তাহলে গতবারে যে ভোটটা পড়েছিল এবারও সেই ভোটটাই পড়েছে। কিন্তু ঘটনা তো তা নয়, ভোট তো পড়েছে বিপুল, 93-94%, কোথাও কোথাও 95% ভোট পড়েছে। এই অতিরিক্ত ভোটটা কেন দিল? মমতা সরকারকে সরাবার জন্য। দাবি তৃণমূলের, দ্রাবিড়, টেকো চক্রবর্তী, এরা সব বলছে যে মমতাকে সরাবার জন্য। লজিক কি বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, এদিক ওদিক যাবেন না, প্রত্যেকে কমেন্ট করবেন যে হয়তো নয়তো। আপনার হয়তোর দিকে আছেন না নয়তোর দিকে আছেন, লিখবেন তলায়। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা বিরতি দিয়ে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। এবার টুকটুক করে উত্তরগুলো দিই। টেকো চক্রবর্তী বলেছেন যে তৃণমূল কংগ্রেস 60টার বেশি আসন পাবে না, এই 152টার মধ্যে, আর 80টি আসন পেতে চলেছে বিজেপি। টেকো চক্রবর্তী খুব ভালো জানেন যে এরপরের যে ফেজটা আসছে 142, তার মধ্যে 14টা আসন পেয়েছিল বিজেপি। তাহলে 80টা আগে দিয়ে রাখি, তারপরে এদিকে না হয় বলবো যে ওই তো আরো 30টা বা 40টা আসন পাবে। তার মানে ওই মিলিয়ে মিশে 110 থেকে 120-র একটা যে ঢপবাজি চলছে বাজারে, সেটা তিনি তুলে ধরবেন। তার মানে 110 থেকে 120-র মতন যদি আসন বিজেপি পায়, তাহলে 170টার মতন আসন পাবে তৃণমূল কংগ্রেস। গভর্নমেন্ট করবে, কিন্তু চাপে থাকবে, এটা প্রমাণ করছে। এখন তিনি টাকা খেয়ে করছেন না ঢপবাজি করছেন, তিনি নানান রকম কথা বলতে ভালোবাসেন, টিভিতে মুখ দেখাতে ভালোবাসেন। এবার জিতে আসুক মমতা ব্যানার্জি। আমি প্রেস মিটটা থাকবে তো প্রথম দিনই আমি বলবো যে এবার সরকারি কর্মচারী, সরকারি শিক্ষকদের এরকম দুমদারেক্কা তারা সরকারের কাছ থেকে মায়না নেবে আর সরকারকে খিস্তি করবে। আজকে নরেন্দ্র মোদী হলে গলা কেটে বের করে দিত, ঘাড় ধরে বের করে দিত সরকারি চাকরি থেকে। কারণ বাপের বেটা কোনো আছে মোদীর বিরুদ্ধে দিল্লির কোনো চ্যানেলে বসে কথা বলে? কোনো বাপের বেটা নেই। দেখেছেন তো, একটু 19-20 করলে বেসরকারি সংস্থার লোক বলুন আর সাংবাদিকদের বলুন, ধরে ঘেটি ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। তো সেখানে আমাদের এই মানে লয়ালিটি টু দ্য গভর্নমেন্টের চাকরি করে থাকবে না কেন? যাই হোক, আপনাদেরকে আবার হিসাবটা বলি যে দেখুন, 152টি আসনের মধ্যে 92টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। অতিরিক্ত ভোট দেওয়া হয়েছে। যে কোনো ভোটের আগে তার একটা প্রক্রিয়া, আমি গত পরশু দিনও বলেছি যে একটা জিনিস মনে রাখবেন যে আপনার যদি হার্ট অ্যাটাক করে, তাহলেও কিন্তু আপনার কাছে একটা হিন্টস আসবে, আপনার দরদর করে ঘামবেন। আপনার যদি লিভারের কোনো প্রবলেম হয়, তাহলে আপনার বেশ কিছুদিন ধরে পেটে ব্যথা হবে। আপনার যদি জ্বর আসে, আগে মাথাটা ধরবে। মানে একটা হিন্টস আপনি পাবেন। আমরা 2009-এ কিন্তু হিন্টসটা পেয়েছিলাম যে সিপিএম যেতে বসেছে, এবং 2009-এ মাত্র 15টি আসন পেয়েছিল বামেরা ওই লোকসভা নির্বাচনে, এবং 27টি আসন পেয়েছিল উল্টো দিকে। মানে বিজেপি একটা ছাড়া 26টি আসন কংগ্রেস এবং তৃণমূলের জোট। তার হিন্টস ছিল, এবং তার আগেও হিন্টস ছিল 2008-এর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর দখল করেছিল, এবং তারপরে উপনির্বাচনে সুজিত বোস জিতে এসেছিলেন। তো এই হিন্টস গুলো থাকার ফলে পুলিশ পাল্টি মেরে গিয়েছিল, এবং পুলিশ পাল্টি মেরে তখন সিপিএম এর গুন্ডাদের ফেলে পিটিয়েছিল। আপনাদেরকে এবার ভেতরের কথা, একটা দিন তো গেছে, ফলে অনেকগুলো সংবাদ জোগাড় করতে পেরেছি শুক্রবার। সেটা হচ্ছে যে পুলিশ কিন্তু পশ্চিমবঙ্গের এক বিন্দু পাল্টি মারেনি। তারা পুরো নীরব দর্শক হয়ে চুপচাপ দেখে গেছে, কারণ তাদের তো দায়িত্ব না, তাদের তো বলেছে চুপচাপ থাকো। আরেকটু বলবো, বলা উচিত না, প্রবীরদা রেগে যেতে পারে, তা বলছি।
যে সেন্ট্রাল ফোর্স ভীষণ ভালো, সুইট ডার্লিং এর মতন তাদের বিহেভিয়ার ছিল, তাদের সামনে পেদিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে বিজেপির ক্যান্ডিডেটকে ধরে পেদিয়ে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে। তারা ভাইয়া এসে মাত করো এরকম ভাবে মিষ্টি করে বলেছে। খেলা তো এগুলোই। তারপরেও 110 থেকে 125টা সিট পাবে বিজেপি। কি হেতু? কোনো হিন্টস নেই। বিগত যতগুলো পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, উপনির্বাচন ইত্যাদি গেছে, প্রত্যেকটাতে বিপুল ভোটে জিতেছে। একটা তো বিজেপি মানে জেতা তো দূরস্থান, বিশাল বিশাল ভোটে জিতেছে। তাহলে রাতারাতি কি এমন হলো? কোন অপরাধ করে ফেললো মমতা ব্যানার্জি যে তার এগেনস্টে ভোটগুলো পড়বে? আপনাদের কাছে যুক্তিভাবে বলছি। সুতরাং সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে অমিত শাহ কেন বলছেন? দেখুন, এই সেকেন্ড ফেজের যে নির্বাচনটা হবে না, সেই নির্বাচনের একটা প্যাটার্ন আছে। এই 142টা ইচ্ছা করেই কিন্তু নির্বাচন কমিশন প্রথম দিকের যেখানে যেখানে বিজেপি ভোট পেতে পারে সেই জায়গাগুলো ভোটগুলো করিয়ে ফেলেছে। দ্বিতীয়টা কি জানেন? 142টা জায়গা, এখানকার মানুষের মানসিকতাটা অনেকটা একরকম। একটু কলকাতা ঘেঁষা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতাটা হচ্ছে তাদের মাঝখানে, এবং তারপরে ধরুন হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, এবং খানিকটা বর্ধমানের পার্টস রয়েছে। এদের মানসিকতাটা একরকম। এদের ব্যাপারটা কি জানেন তো? একটু থিয়েটার দেখবো, একটু সত্যজিৎ রায়, একটু সিনেমা দেখবো, একটু তর্ক করব নানান ভাবে, খিদে পেলে পকেটে পয়সা থাকলে বিরিয়ানি খাবো। আচ্ছা, আমরা ঘোরতর ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানের থেকেও আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে বেশি চেঁচামেচি করব, কারণ আধুনিক যুগ। কিন্তু যাই করি আর তাই করি, কপালে গেরুয়া তিলক, গেরুয়া পোশাক, গেরুয়া পাগড়ি, বসে মাছ খেয়ে প্রমাণ করছে যে আমি আসলে সত্যি কথা মেছো, এবং তার সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি, এই 142টা অঞ্চলের মানুষেরা দু চোখে দেখতে পারেন। আমার কথা বিশ্বাস করুন, দু চোখে দেখতে পারে না, ঘৃণা করেন। কেন এই কথা কার জানেন? সুমন চ্যাটার্জি, সুমন চট্টোপাধ্যায়, যিনি মমতার ঘোরতর বিরোধী, এবং তিনি মনে প্রাণে চাইছে মমতা এবার হেঁটে যাক। তার বক্তব্য, দিস ইজ দ্য ইন্টেলেকচুয়াল ক্লাস। সেটা গ্রামের যে ছেলেটা চাষবাস করছে তারও মানসিকতা। এবং আপনারা জানবেন যে এই টোটাল এরিয়া 142-এর সমস্ত লোকেরা যখন রাস্তার ধারে চা খান, জিজ্ঞেস করেন তুমি হিন্দু, ও তুমি মুসলমান, তাদের কাছে ছিঁড়িছাড় কিছু নেই, ইজি মেশে, ইজি। এবং মুর্শিদাবাদ মালদার মুসলমানদের থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মুসলিমদের ক্যারেক্টার ডিফারেন্ট। তারা এগুলো বদারও করে না, তাদের কাছে মমতা শেষ কথা। কালকে কি হবে জানি না। তো এই 142টা আসনের মধ্যে বিজেপি মেরে কেটে, খুব বাড়িয়ে দিলাম, 20টা আসন পেতে পারে, মানে টেরিফিক ভালো রেজাল্ট করল। আর 122টা আসন নো সিপিএম, নো কংগ্রেস, তারা কিচ্ছু পাবে না, পাড়া বলি হবে। তো এই 122টা সিট দ্বিতীয় ফেজে অলরেডি কিন্তু তৃণমূল পেয়ে গেছে। আপনাদের বলি, তাহলে 142-এর মধ্যে যদি 122টা পায়, তাহলে 152-র মধ্যে তারা 60টা পাবে। লজিকটা কি? এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মতন এটাও কি একটা লজিক স্ট্যান্ড করছে নাকি বিজেপির নেতারা? আপনাদের কাছে বিচারের জায়গাটা দিলাম, যে কোনো হিন্স ছিল যে এবার মমতাকে সরাতেই হবে, আর সহ্য করা হচ্ছে না, বিরাট ঝামেলা করছে, সমস্ত 2 নম্বরই জমি দখল করছে, কৃষকরা ক্ষিপ্ত, শ্রমিকরা ক্ষিপ্ত, এরকম কোন ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে, আরজি করে ঘটনা ঘটেছে, এবং সেটা নিয়ে সিপিএম দৌড়াদৌড়ি করেছে, বিজেপি সেটা নিয়ে ঘাটাঘাটি করছে না। এখন তাদের ক্যান্ডিডেট নিয়েছে ঠিকই, এবার সিপিএম উল্টো কথা বলছে, ফলে সেটা ধামাচাপা হয়েছে। হওয়া উচিত না, কিন্তু হয়েছে। 26,000-এর চাকরির মধ্যে অনেকটা চাকরি ফেরত পেয়েছে, তারা চাকরিতে যাচ্ছে। তাহলে কি এমন ইস্যু রয়েছে যেটার জন্য মমতাকে এক্ষুনি সরাতে হবে? এটার জন্য 152-র মধ্যে 125 বা 110টা সিট পাবে। আপনারা বলুন। হ্যাঁ, 15 বছর রাজত্ব হয়ে গেছে, কিন্তু এটা একবারও ভেবেছেন কি যে বিজেপিরও 12 বছর রাজত্ব হয়ে গেছে দিল্লিতে, এবং তারা থাকাকালীন গ্যাসের দামের থেকে শুরু করে প্রত্যেকটা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এবং বৃদ্ধি হয়েছে আজকে নোটবন্দি থেকে শুরু করে ওষুধ বিশুধ প্রত্যেকটা। সেটা পশ্চিমবঙ্গের ভোটাররা জানে না যে কি ক্ষতি হয়েছে? তারা জানে না যে 60-70 টাকা বেশি দিয়ে বা ঘুষ দিয়ে বা অতিরিক্ত টাকা দিয়ে 2 নম্বরই করে তাদের গ্যাস আনতে হচ্ছে বাড়িতে, এবং গ্যাস বলুন আর স্লেশ বলুন, সেটা তো নরেন্দ্র মোদীর দপ্তর, তা সেটা ক্ষমা করে দিয়েছে, 110টা সিট দিয়ে দেবে। সুতরাং এগুলো
কি বলবো, মানে একটা খারাপ কথা আসছে, এগুলো মানে আবাল মার্কা কথা। তো এগুলোতে যাবেন না। যে ব্যাপারে আমরা স্ট্রিক্ট রয়েছি, কবে করলাম, বৃহস্পতিবার দিন যে আলোচনা আমি প্রবীর বিশ্বাস করেছি, সেই জায়গাটাতে আমরা স্ট্রিক্ট রয়েছি। হ্যাঁ, 29 তারিখ আরো ডিটেল বলবো। কেউ হয়তোতেও যাবেন না, নয়তোতেও যাবেন না। এবার স্ট্রেট ফাইট হচ্ছে মমতা ব্যানার্জি ভার্সেস, তার ছবি পাবেন আমাদের থামস আপ থাম্বলসে, মমতা ব্যানার্জি এন্ড জ্ঞানেশ কুমার। মানুষ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট দিয়েছে, লিখে রাখুন। ত্রুটি আমাদের হতে পারে, সবসময় যে ঠিক হবে তার কোনো মানে নেই, কিন্তু এবারকার ইলেকশন হচ্ছে আনন্দবাজারের ভাষায় জ্ঞানেশ কুমার বনাম মমতা ব্যানার্জি। হয়তো মমতা, নয়তো জ্ঞানেশ, কোনটাকে চুজ করবেন তলায় লিখুন। শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার, আদাব।